Dear student, welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintaining the health rules. Finance and Banking বিভাগের 4 বছর মেয়াদী বিবি অনার্স কোর্সের কোর্স কোড 212405 কোর্স নেম প্রিন্সিপালস অফ মার্কেটিং এর নবম অধ্যায় মার্কেটিং চ্যানেল ডেলিভারিং কাস্টমার ভ্যালু অ্যান্ড রিটেলিং অ্যান্ড হোলসেলিং নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ খালেদ হাসান, লেকচারার, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আমি আজকে যে বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করব সেই বিষয়গুলো এক নজর দেখে নিই। প্রথমে আলোচনা করব সাপ্লাই চেইন অ্যান্ড দ্য ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক, নেচার অ্যান্ড ইম্পর্টেন্স অফ মার্কেটিং চ্যানেলস, channel behavior and organization, channel design decisions, channel management decision, and সর্বশেষ আলোচনা করব রিটেলিং এন্ড হোলসেলিং নিয়ে। আমরা প্রথমে আলোচনা করব চ্যানেল সাপ্লাই চেইন এন্ড দ্য ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক নিয়ে। বর্তমান যুগ বিশ্বায়নের যুগ, আর বিশ্বায়নের ফলে উৎপাদন ও বন্টন ব্যবস্থার আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অনেক ক্ষেত্রে কোম্পানির পক্ষে পণ্যদ্রব্য ভোক্তার কাছে প্রত্যক্ষভাবে বা সরাসরি সরবরাহ করা বা পৌঁছানো সম্ভব হয় না। তাই উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে সেতুবন্ধন রচনা করার জন্য সাপ্লাই চেইনের বা মধ্যস্থকারীর বা মধ্যস্থ কারবারির উদ্ভব হয়ে থাকে। পণ্য ও সেবা উৎপাদন এবং তা ক্রেতার কাছে সহজ প্রাপ্য করে তোলার জন্য বাজারজাতকারীকে কেবলমাত্র ক্রেতার সাথে সুসম্পর্ক সৃষ্টি নয়, বরং সরবরাহ প্রণালীর প্রধান সরবরাহকারী এবং পুনরায় বিক্রেতার সাথে সুসম্পর্ক স্থাপন ও বাজার সুসম্পর্ক স্থাপন করতে হবে এবং সেটা আবার বজায় রাখতে হবে বা ধরে রাখতে হবে। সরবরাহ প্রণালী উৎপাদন অভিমুখী এবং ক্রেতা অভিমুখী প্রণালীর সদস্য নিয়ে গঠিত। অর্থাৎ উৎপাদন অভিমুখী বলতে সেই সকল প্রতিষ্ঠানকে বোঝায় যারা পণ্য সেবা উৎপাদনের জন্য উৎপাদনকারীর নিকট কাঁচামাল, পণ্য সংক্রান্ত বিভিন্ন যন্ত্রাংশ, তথ্য, অর্থ, অভিজ্ঞতা সরবরাহ করে থাকে। অন্যদিকে ক্রেতা অভিমুখী প্রণালী বলতে ওই সকল চ্যানেলকে বোঝায় যে সকল চ্যানেল দ্বারা উৎপাদিত পণ্য সামগ্রী চূড়ান্ত ভোক্তার নিকট সরবরাহ করা হয়ে থাকে, যেমন খুচরা কারবারি ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, বিভিন্ন ধরনের এজেন্ট পয়েন্ট ইত্যাদি। সাপ্লাই চেইন সম্পর্কে ফিলিপ কটলার এন্ড গ্যারি আর্মস্ট্রং বলেন, দি সাপ্লাই চেইন কনসিস্ট অফ আপস্ট্রিম এন্ড ডাউনস্ট্রিম পার্টনার্স, অর্থাৎ উৎপাদন অভিমুখী ও ক্রেতা অভিমুখী প্রণালী অংশীদারদের সমন্বয়ে সাপ্লাই চেইন গঠিত। অন্যদিকে আমরা ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক মূলত কোম্পানি, সরবরাহকারী, ডিস্ট্রিবিউটর এবং সর্বোপরি ক্রেতাদের সমন্বয়ে গঠিত হয়। সমগ্র প্রণালীর উন্নয়নে এরা সবাই একসাথে বা একীভূতভাবে কাজ করে থাকে। এখন আমরা আলোচনা করব ইম্পর্টেন্স অফ মার্কেটিং চ্যানেলস নিয়ে, অর্থাৎ বাজারজাতকরণ প্রণালীর গুরুত্ব নিয়ে। বাজারজাতকরণ প্রণালী কিভাবে আমাদের প্রয়োজন পূরণে সহায়তা করছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। উৎপাদনকারী উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর প্রক্রিয়ায় যেসব পদ্ধতি, পথ, মাধ্যম বা সাংগঠনিক ব্যবস্থা রয়েছে তাকে বাজারজাতকারী প্রণালী বা বন্টন প্রণালী বলে। একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোতে বাজারজাতকরণ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও পণ্য উৎপাদনকারীর সাথে বাজারজাতকারী প্রণালী বা মধ্যস্থ কারবারির সরাসরি সম্পৃক্ত নয়। নিম্নে উৎপাদনকারী, ভোক্তা এবং সমাজের দৃষ্টিকোণ থেকে বাজারজাতকারী প্রণালী বা মধ্যস্থ কারবারির গুরুত্ব আলোচনা করা হলো। প্রথমে আমরা আলোচনা করব ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ প্রোডিউসার, উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে। উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে প্রথমে যে পয়েন্টটি আছে সাপ্লাই ইং মার্কেট ইনফরমেশন, অর্থাৎ
উৎপাদনকারী বা বাজারকারী মধ্যস্থ কারবারি ছাড়া বাজারের তথ্য সংগ্রহ করতে পারে না। অর্থাৎ উৎপাদনকারী বাজারজাতকারীর কাছ থেকে বাজারের বিভিন্ন ধরনের ক্রেতার চাহিদা, পছন্দ অপছন্দ এবং বাজারে ক্রেতার পারচেসিং পাওয়ার ইত্যাদি বিষয়ে বিভিন্ন তথ্য মধ্যস্থ কারবারিরা কোম্পানিকে বাজারজাতকারীকে সরবরাহ করে থাকে। তারপরে ক্যাপিটাল সাপ্লাই। এছাড়া বাজারজাতকারীদের বৃহদায়তন উৎপাদনের ক্ষেত্রে অনেক মূলধনের প্রয়োজন হলে মধ্যস্থকারীরা অনেক সময় অগ্রিম অর্থ প্রদান করে থাকে বা বিভিন্ন ধরনের ঋণের সুবিধা দিয়ে থাকে। এরপর আছে ক্রিয়েশন অফ ইউটিলিটি, অর্থাৎ উপযোগ সৃষ্টি। এটি একটি গুরুত্বপূর্ণ কারণ বাজারজাতকারীর মাধ্যমে পণ্যটি চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো হয়, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, যার মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়, এবং গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়, এবং ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়। প্রত্যেকটি উপযোগ সৃষ্টিতে বাজারজাতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আছে রিডিউসিং কস্ট, অর্থাৎ রিডিউসিং কস্ট মানে ঝুঁকি হ্রাস। বৃহদায়তন উৎপাদনের ক্ষেত্রে পণ্যদ্রব্যগুলো বিক্রয়ের দায়িত্বভার গ্রহণ করে মধ্যস্থ কারবারিরা। তাই বৃহদায়তন উৎপাদনের ঝুঁকি মধ্যস্থ কারবারির মাধ্যমে কমানো সম্ভব হয়ে থাকে। এরপর আছে রিডিউসিং প্রোডাকশন কস্ট, উৎপাদন খরচ হ্রাস। মধ্যস্থ কারবারিরা বৃহদায়তন উৎপাদনকে উৎসাহিত করে, বিভিন্ন ধরনের সহযোগিতা করে। এতে করে পণ্যের উৎপাদন একক প্রতি উৎপাদন খরচ অনেক কম হয়ে থাকে। কিপিং প্রাইস স্টেবিলিটি, কোনো দেশের সামগ্রিকভাবে মূল্যস্তর নিয়ন্ত্রণে রাখার জন্য মধ্যস্থ কারবারিদের আন্তরিক সহযোগিতা ছাড়া সেটা সম্ভব হয় না। এরপর আছে অ্যাডভার্টাইজিং, পরামর্শদান বা বিভিন্ন উপদেশ দিয়ে থাকে মধ্যস্থ কারবারিরা বাজার সম্বন্ধে উৎপাদনকারীদের। এরপর আছে এড টু প্রমোশন, অর্থাৎ প্রচারে সহায়তা। পণ্যটি উৎপাদিত হওয়ার পরে প্রসার যদি সঠিকভাবে না হয়, পণ্যটি সম্পর্কে তথ্য যদি ভোক্তার কাছে না পৌঁছায়, তাহলে কিন্তু পণ্যটি ভোক্তার কাছে আকর্ষণীয় হবে না বা ক্রয় করবে না। তখন উৎপাদনকারীর বা বাজারকারী প্রতিষ্ঠানের অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে। এরপরে আলোচনা করব ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ কনজিউমার্স, অর্থাৎ ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে আলোচনা করলে প্রথমে যেটি আছে, টু সাপ্লাই প্রোডাক্ট উইথ মিনিমাম কস্ট, অর্থাৎ সর্বনিম্ন ব্যয় পণ্য সরবরাহ। ভোক্তার কাছে সর্বনিম্ন ব্যয়ে পণ্য পৌঁছে দেওয়া মধ্যস্থ কারবারির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আছে ইমপ্রুভিং স্ট্যান্ডার্ড অফ লিভিং, জীবনযাত্রার মান উন্নয়ন। মধ্যস্থ কারবারিরা ভোক্তাদের জীবনকে সহজ ও সুন্দর করে তোলার জন্য নতুন নতুন পণ্য ভোগে সহায়তা করে থাকে, ফলে ভোক্তাদের জীবনযাত্রার মানে আরো উন্নয়ন হয় বা উন্নতি হয়। এরপর আছে টু রিডিউসিং কস্ট, ব্যয় হ্রাস পায়। উৎপাদক নিজে বন্টনের তুলনায় বন্টন প্রণালীর অর্থাৎ মধ্যস্থ কারবারিদের মাধ্যমে বন্টন করলে পণ্যের বন্টন ব্যয় অনেকখানি হ্রাস পায়। এতে ভোক্তারা তুলনামূলকভাবে কম মূল্যে পণ্য ভোগ করতে পারে। এরপর আছে টু রিচ দ্য প্রোডাক্ট অ্যাট দ্য ডোর সাইড, অর্থাৎ ভোক্তার দ্বার প্রান্তে পণ্য পৌঁছানো। এটি অবশ্যই মধ্যস্থ কারবারি বা প্রণালীর সদস্যদের ছাড়া কখনোই সম্ভব নয়। এরপর আছে প্রোভাইডিং সার্ভিস টু কাস্টমার্স, অর্থাৎ ভোক্তাদের সেবা প্রদান। উৎপাদকের পক্ষে সকল ভোক্তাকে সব ধরনের সেবা একই সাথে দেওয়া সম্ভব হয় না। এক্ষেত্রে বন্টন প্রণালীর সদস্যরা ভোক্তাকে ওয়ারেন্টি দেয়, গ্যারান্টি দেয়, হোম ডেলিভারি দেয়, প্রয়োজনে পণ্য সংস্থাপন ইত্যাদি বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে। তারপরে আছে সাপ্লাইং ইনফরমেশন, তথ্য সরবরাহ। বন্টন প্রণালীর সদস্যরা উৎপাদককে ভোক্তাদের চাহিদা, পছন্দ অপছন্দ ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করে থাকে। অপরদিকে ভোক্তাদেরকেও পণ্যের ব্যবহার বিধি, পণ্য ব্যবহারের সতর্কতা, পণ্যের সুবিধা অসুবিধা সম্পর্কেও তথ্য সরবরাহ করে থাকে।
এরপর আমরা আলোচনা করব ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ সোসাইটিস, অর্থাৎ সমাজের দৃষ্টিকোণ থেকে বাজারজাতকরণ প্রণালীর গুরুত্ব। এর প্রথমে আছে এমপ্লয়মেন্ট মানে কর্মসংস্থান। মধ্যস্থ কারবারিদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অনেক বেকার, শিক্ষিত, অর্ধশিক্ষিত লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ফলে দেশের বেকার সমস্যা সমাধানে মধ্যস্থ কারবারিরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আছে ইনক্রিজিং ন্যাশনাল ইনকাম, জাতীয় আয় বৃদ্ধি। মধ্যস্থ কারবারিরা বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পাদন করলে উৎপাদনকারীর উৎপাদনের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যায়। এর ফলে দেশের মোট জাতীয় উৎপাদন বা জাতীয় আয় বৃদ্ধি পায়। এরপর আছে কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্প বিকাশেও মধ্যস্থ কারবারিরা বিভিন্নভাবে সহায়তা করে থাকে, কারণ বৃহৎ শিল্পের ক্ষেত্রে প্রচুর মূলধনের প্রয়োজন হয়ে থাকে এবং উৎপাদিত পণ্যটা বিক্রয়ের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, যার ফলে শিল্প বিকাশে মধ্যস্থ কারবারিরা বিভিন্ন ধরনের প্রণোদনা বা বিভিন্ন কার্যক্রম সম্পাদন করে শিল্প বিকাশকে আরো বেশি ত্বরান্বিত করে থাকে। সর্বশেষে যেটা আছে সেটা হলো ইমপ্রুভিং স্ট্যান্ডার্ড অফ লিভিং, জীবনযাত্রার মান উন্নয়ন। বন্টন প্রণালী দেশে বিদেশে উৎপাদিত পণ্য ভোক্তাদের দ্বার প্রান্তে খুব সহজে বা দ্রুত সময় নিয়ে আসে। এতে ভোক্তাদের উন্নত মানের পণ্য ভোগের পরিমাণ বৃদ্ধি পায়, সাথে সাথে জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে। এখন আমরা আলোচনা করব চ্যানেল বিহেভিয়ার অ্যান্ড অর্গানাইজেশন, অর্থাৎ প্রণালী, আচরণ এবং সংগঠন নিয়ে। প্রণালী হচ্ছে কতগুলো আন্তঃনির্ভরশীল ফার্মের সমন্বয়ে গঠিত একটি পদ্ধতি বা ব্যবস্থা, যার মাধ্যমে পণ্য চূড়ান্ত ভোক্তাদের নিকট পৌঁছায়। প্রণালীর সদস্যরা একটি জটিল আচরণিক ব্যবস্থার মধ্যে কাজ করে। কিছু প্রণালী আছে যারা অসংগঠিত এবং অনানুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনা করে, আবার কিছু প্রণালী আছে যারা সংগঠিত এবং আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনা করে। নিম্নে প্রণালীর আচরণ ও সংগঠন সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমে আলোচনা করা হলো চ্যানেল বিহেভিয়ার, প্রণালীর আচরণ নিয়ে। প্রণালীর সদস্যরা একতাবদ্ধ হয়ে উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে কাজ করে এবং তারা একে অন্যের উপর নির্ভরশীল। উদাহরণ হিসেবে বলা যায়, টয়োটা কোম্পানি ডিলাররা ক্রেতাদের চাহিদা মেটাতে সক্ষম এমন গাড়ির ডিজাইন ও মডেলের জন্য সম্পূর্ণভাবে কোম্পানির উপর নির্ভরশীল হতে হয়। পক্ষান্তরে টয়োটা কোম্পানি ক্রেতা আকর্ষণ, ক্রেতাদের গাড়ি ক্রয়ে প্ররোচিত করা এবং বিক্রয় পরবর্তী ক্রেতাদেরকে সেবা প্রদানের জন্য ডিলারদের উপর ভীষণভাবে নির্ভরশীল হতে হয়। ডিলাররা আবার অধিক বিক্রয় ও সেবাদানের মাধ্যমে ব্র্যান্ডের সুখ্যাতি বৃদ্ধির জন্য একে অন্যের সহযোগী হিসাবে কাজ করে। অর্থাৎ চ্যানেল বিহেভিয়ার এর ক্ষেত্রে চ্যানেলের যতগুলো সদস্য আছে প্রত্যেকে একে অন্যের উপর নির্ভরশীল এবং তাদের কার্যক্রমের উপরে ব্যবসার সফলতা নির্ভর করে। যেহেতু প্রণালীর প্রত্যেক সদস্যদের সফলতা যেহেতু প্রণালীর সার্বিক সফলতার উপর নির্ভরশীল, সেহেতু সকল সদস্যদের উচিত সঠিকভাবে কার্য সম্পাদন করা। এর জন্য প্রণালীর সদস্যরা একই উদ্দেশ্যে কাজ করে, তবে উদ্দেশ্য ভূমিকা নিয়ে মাঝে মাঝে তাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এরূপ মতপার্থক্যকে বলা হয় কনফ্লিক্ট বা দ্বন্দ্ব। সাধারণত তিন ধরনের মতপার্থক্য বা কনফ্লিক্ট দেখা যায়। একটি হচ্ছে ভার্টিক্যাল চ্যানেল কনফ্লিক্ট, অর্থাৎ ভার্টিক্যাল চ্যানেল কনফ্লিক্ট is conflicts between different level of the same channel, অর্থাৎ একই প্রণালীর বিভিন্ন স্তরের দ্বন্দ্বকে ভার্টিক্যাল চ্যানেল কনফ্লিক্ট বা উলম্ব প্রণালী দ্বন্দ্ব বলে। যেমন ডিলার থেকে পাইকার, পাইকার থেকে খুচরা বিক্রেতার মধ্যে যে ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরপর আছে হরিজন্টাল চ্যানেল কনফ্লিক্ট, আনুভূমিক প্রণালী দ্বন্দ্ব। Horizontal channel conflict occurs among firms at the same level of the channel, অর্থাৎ একই প্রণালীর একই স্তরের সদস্যদের দ্বন্দ্বকে হরিজন্টাল চ্যানেল কনফ্লিক্ট বা আনুভূমিক দ্বন্দ্ব বলে। যেমন ডিলার থেকে ডিলারের দ্বন্দ্ব, পাইকার থেকে পাইকারের দ্বন্দ্ব, খুচরা বিক্রেতা থেকে খুচরা বিক্রেতাদের মধ্যে দ্বন্দ্ব।
এবং সর্বশেষ আছে মাল্টি চ্যানেল কনফ্লিক্ট। মাল্টি চ্যানেল কনফ্লিক্ট এক্সিস্ট when the manufacturer has established two or more channels that sell to the same market। উৎপাদনকারী দুই বা ততোধিক চ্যানেলের মাধ্যমে একই বাজারে পণ্য বিক্রয় করলে তাদের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয় তাকে বহু প্রণালী দ্বন্দ্ব বা মাল্টি চ্যানেল কনফ্লিক্ট বলে। আমরা এখন আলোচনা করব চ্যানেল অর্গানাইজেশন নিয়ে। প্রণালী সংগঠন। প্রণালী কার্যক্রম সঠিকভাবে সম্পাদনের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের সংগঠন দেখতে পাই। নিম্নে বিভিন্ন ধরনের প্রণালীর সংগঠন সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমে সাধারণত দুইটা প্রণালীর সংগঠন এখানে আছে। একটি হচ্ছে কনভেনশনাল ডিস্ট্রিবিউশন চ্যানেল, প্রথাগত বন্টন, প্রথাগত বাজারজাতকরণ পদ্ধতি বা বন্টন পদ্ধতি। বন্টন প্রণালীর প্রতিটি সদস্য যদি স্বাধীনভাবে নিজস্ব বন্টন কার্যাবলী পরিচালনা করে তবে এরূপ বন্টন প্রণালীকে প্রথাগত বন্টন প্রণালী বলে, যা নিম্নের চিত্রে দেখানো হলো। অর্থাৎ এরা প্রত্যেকেই স্বীয় মুনাফা সর্বোচ্চকরণের প্রচেষ্টায় লিপ্ত থাকে এবং এই প্রণালীর সদস্যদের পরস্পরের কোনো নিয়ন্ত্রণ থাকে না। যেটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে উৎপাদনকারী, পাইকার, খুচরা বিক্রেতা, ভোক্তা সবাই স্বাধীন, কেউ কারোর উপরে নিয়ন্ত্রণে নাই। উৎপাদনকারী তার নিজের মুনাফা সর্বোচ্চকরণের জন্য তার কার্যক্রম পরিচালনা করে, ঠিক একইভাবে পাইকাররাও করে থাকে, খুচরা বিক্রেতারাও করে থাকে। প্রত্যেকে স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। এই ধরনের কার্যক্রম পরিচালনাকে বলছে কনভেনশনাল ডিস্ট্রিবিউশন চ্যানেল। এরপর আছে ভার্টিক্যাল মার্কেটিং চ্যানেল, অর্থাৎ উলম্ব বাজারজাতকরণ পদ্ধতি। যে বন্টন প্রণালীতে উৎপাদনকারী, পাইকারি এবং খুচরা বিক্রেতা একটি একক পদ্ধতির আওতায় কাজ করে। তাহলে এখানে তিনজন একটি একক পদ্ধতির আওতায় কাজ করে, তাকে উলম্ব বা ভার্টিক্যাল মার্কেটিং সিস্টেম বলে, যা নিম্নের চিত্রে দেখানো হলো। তাহলে এখানে তিনজন উৎপাদনকারী, পাইকার, খুচরা একটি একই পদ্ধতির আওতায় কাজ করে এবং প্রত্যেকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণা থেকেই তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে এবং একে অন্যের উপর এরা নির্ভরশীল এবং একে অন্যকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। এই ধরনের বন্টন প্রণালীকে বলা হয় ভার্টিক্যাল মার্কেটিং সিস্টেম। এরপরে আমরা আলোচনা করব চ্যানেল ডিসিশন ডিজাইন নিয়ে, অর্থাৎ প্রণালী নকশা নির্ধারণ বা নকশা প্রণয়ন সিদ্ধান্ত নিয়ে। বন্টন প্রণালীর মাধ্যমেই কোনো পণ্য ও সেবা চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর কাছে পৌঁছানো হয়। তাই বন্টন প্রণালীতে একটি কার্যকর নকশা প্রণয়ন প্রতিষ্ঠানের জন্য খুবই জরুরি। এর জন্য উৎপাদনকারীকে বন্টনের আদর্শ পদ্ধতি এবং প্রকৃত বা বাস্তব অবস্থা বিবেচনা করতে হয়। অর্থাৎ ব্যবস্থাপককে প্রণালীর কার্যকর নকশা প্রণয়নের জন্য ভোক্তার প্রয়োজন, প্রণালীর উদ্দেশ্য, সীমাবদ্ধতা ইত্যাদি বিশ্লেষণ করতে হয়, যা নিম্নের চিত্রে প্রদর্শনপূর্বক প্রক্রিয়ার উপাদানগুলো আলোচনা করা হলো। অর্থাৎ প্রণালী নকশা প্রণয়ন সিদ্ধান্ত নিতে গেলে সেটা অবশ্যই বাস্তবিক অবস্থার প্রেক্ষিতে নিতে হবে এবং বন্টনের যে আদর্শগত আইডিয়া আছে সেই আইডিয়াটাকে সঠিকভাবে এই নকশার মধ্যে প্রতিফলিত করতে হবে। সেটা করতে গেলে একটা প্রক্রিয়ার মাধ্যমে কাজটি সম্পূর্ণ করতে হয়। করতে গেলে প্রথমে চিত্রে দেখা যাচ্ছে প্রথমে যে কাজটি করতে হয় সেটা হচ্ছে ভোক্তার প্রয়োজন বিশ্লেষণ, অর্থাৎ অ্যানালাইজিং দ্য কাস্টমার নিডস। এই কাজটি করতে হলে প্রথমে যেটা করতে হয় সেটা হলো যে ক্রেতারা বা ভোক্তারা প্রণালীর সদস্যদের কাছ থেকে কি ধরনের সেবা প্রত্যাশা করে সেটা আগে থেকে বিবেচনা করতে হবে বা বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ ক্রেতারা বন্টন প্রণালীর সদস্যদের কাছ থেকে পণ্যটি কোথায়, কখন, কিভাবে পেতে চায় সেই বিষয়টাকে বিবেচনা রাখতে হবে। এগুলো বিশ্লেষণ করার পরে বন্টন প্রণালীর উদ্দেশ্য নির্ধারণ করতে হবে, অর্থাৎ সেটিং দ্য চ্যানেল অবজেক্টিভ অ্যান্ড কনস্ট্রেন্টস।
অর্থাৎ বন্টন প্রণালীর উদ্দেশ্য নির্বাচন করতে গেলে অবশ্যই ক্রেতাদের প্রত্যাশিত সেবার স্তরকে বিবেচনায় রাখতে হবে। অর্থাৎ ক্রেতারা বন্টন প্রণালীর সদস্যদের কাছ থেকেই সর্বোচ্চ কি ধরনের সেবা পেতে চায় বা কত সর্বোত্তম উপায় সেবাটা পেতে চায় সেটা বিবেচনা রেখেই বন্টন প্রণালীর উদ্দেশ্য নির্ধারণ করতে হবে, যেটাকে আমরা বলছি সেটিং দ্য চ্যানেল অবজেক্টিভ অ্যান্ড কনস্ট্রেন্টস। এইটা নির্ধারণ করার পর প্রধান বিকল্পগুলো শনাক্তকরণ করতে হবে। অর্থাৎ বন্টন প্রণালীর যে যতগুলো সদস্য রয়েছে সেই সদস্যগুলোকে শনাক্তকরণ করতে হবে বা বিকল্পগুলোকে সংগ্রহ করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে। সেটা সেটা সেই সদস্যগুলো হতে পারে বিভিন্ন ধরনের বিক্রয় কর্মী, এজেন্ট, পরিবেশক, ডিলার, সরাসরি ডাকও হতে পারে, বর্তমানে টেলিমার্কেটিং হতে পারে, ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমেই পণ্যটি ভোক্তার কাছে পৌঁছানো হতে পারে। এই বিকল্পের প্রধান বিকল্পগুলোকে শনাক্তকরণ করতে হবে। অর্থাৎ সেটাকে আমরা বলছি আইডেন্টিফাইং দ্য মেজর চ্যানেল অল্টারনেটিভ। এটা করার পরে প্রধান প্রণালী বিকল্পসমূহ মূল্যায়ন করতে হবে। অর্থাৎ ইভালুয়েটিং দ্য মেজর চ্যানেল অল্টারনেটিভস। এখানে যে আমরা আইডেন্টিফাই করলাম চ্যানেল অল্টারনেটিভসগুলো আইডেন্টিফাই করার পরে এদের প্রত্যেকটিকে বিভিন্নভাবে মূল্যায়ন করতে হবে যাতে করে যে প্রণালীর মধ্যে দিয়ে বা যে প্রণালীর মাধ্যমে ভোক্তাদের সর্বোত্তম এবং দীর্ঘমেয়াদে প্রত্যাশা পূরণ করতে যে প্রণালীটি সক্ষম হয় সেই প্রণালীটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে গেলে আমাদের বিভিন্নভাবে এই প্রণালীগুলোকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বাজারের বা ভোক্তাদের বা বাজারের সাথে সংশ্লিষ্ট যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো সামনে রেখে এই শনাক্তকৃত বিকল্পগুলো মূল্যায়ন করে এমন একটি বিকল্প চিহ্নিত করতে হবে যার মাধ্যমে সর্বোত্তম এবং দীর্ঘমেয়াদী উদ্দেশ্য পূরণে উৎপাদনকারী তার ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। এটাকে আমরা বলছি ইভালুয়েটিং দ্য মেজর চ্যানেল অল্টারনেটিভ। এটা করার পরে ফাইনালি যেটা কাজটা করতে হবে, আমাদের চূড়ান্ত সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। এইভাবে একটি কোম্পানি বা উৎপাদনকারী তাদের চ্যানেল ডিজাইন ডিসিশনটা নিয়ে থাকে। এরপরে আছে চ্যানেল ম্যানেজমেন্ট ডিসিশন। অর্থাৎ প্রণালী ব্যবস্থাপনা সিদ্ধান্ত। কোম্পানি বিকল্প প্রণালীসমূহ মূল্যায়ন করে তুলনামূলকভাবে উত্তম ও কার্যকর বন্টন প্রণালী নির্বাচন করে একটি প্রণালী কতটুকু দক্ষতার সাথে কাজ করবে সে বিষয়টি যথাযথ প্রণালী ব্যবস্থাপনার উপর নির্ভর করে। অর্থাৎ বিভিন্ন প্রণালীগুলো সিলেক্ট করে মূল্যায়ন করার পরে কোন একটা প্রণালী সিলেক্ট করার পরে সেই প্রণালীটি কতটুকু দক্ষতার সাথে কাজ করবে সেই বিষয়টিকে প্রণালী ব্যবস্থাপনা গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। তাই উপযোগী প্রণালী নির্বাচনের পর তার ব্যবহার এবং ব্যবস্থাপনার প্রতি মনোযোগ দিতে হয়। আর এর জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থাপকীয় কার্যক্রম গ্রহণের প্রয়োজন হয়, যা নিম্নে আমরা আলোচনা করলাম। প্রথমে যেটি আছে সেটা সিলেক্টিং চ্যানেল মেম্বার্স। তার চ্যানেল ম্যানেজমেন্ট ডিসিশন করতে গেলে প্রথমেই প্রণালীর সদস্যদের নির্বাচন করতে হবে। অর্থাৎ কোন প্রণালীর মাধ্যমে পণ্যটি চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ কোম্পানিকে খুব সতর্কতার সাথে প্রণালীর সদস্যদের নির্বাচন করতে হয় এবং এ কাজে দক্ষতার স্বাক্ষরও রাখতে হয়। কারণ যদি প্রণালীর সদস্যরা সঠিকভাবে নির্বাচন করা সম্ভব না হয় বা প্রতিনিধির কাছে বা ভোক্তার কাছে যদি পছন্দ না হয় বা সঠিকভাবে সহযোগিতা না করে ভোক্তাদের বা সেবা প্রদানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে উৎপাদনকারী বা কোম্পানি সম্পর্কে ভোক্তাদের একটা বিরূপ মনোভাব বা প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। এর ফলে পণ্য ক্রয়ে তারা অনাগ্রহ দেখা দিতে পারে। সেজন্য চ্যানেল ম্যানেজমেন্ট ডিসিশনের ক্ষেত্রে
খুব গুরুত্ব সহকারে সিলেক্টিং চ্যানেল মেম্বার্স এই কাজটি সম্পাদন করতে হবে। এরপরে আছে ট্রেনিং চ্যানেল মেম্বার্স, অর্থাৎ চ্যানেল মেম্বার্সদের নির্বাচন করার পরে তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে, কারণ কোম্পানিকে মধ্যস্থ কারবারিদের বিক্রয় দক্ষতা বৃদ্ধির জন্য, চ্যানেল সদস্যদের বিক্রয় দক্ষতা বৃদ্ধির জন্য খুব সতর্কতার সাথে পরিকল্পনা মাফিক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দায় দায়িত্ব, ক্ষমতা, কার্য সম্পাদনের কৌশল সম্পর্কে অবহিত করা হয়। প্রশিক্ষণ বন্টন প্রণালীর সদস্যদের দক্ষতা ও পারদর্শিতা বৃদ্ধিতে বিভিন্ন রকম সহায়তা করে থাকে। তাই প্রশিক্ষণ বিভিন্নভাবে হয়ে থাকে, যেমন তাদের অনেকের বক্তৃতা দেওয়ার পদ্ধতি নিয়ে তাদের প্রশিক্ষণ দিতে হবে, বিভিন্ন সেমিনার ওয়ার্কশপ কিভাবে পরিচালনা করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে ট্রেন আপ করে তুলতে হবে। এরপর আছে মোটিভেটিং চ্যানেল মেম্বার্স, প্রণালীর সদস্যদের প্রেরণা দান, অর্থাৎ প্রশিক্ষণ দেওয়ার পরে, অর্থাৎ প্রণালীর সদস্য নির্বাচনের পর যথাযথ প্রশিক্ষণ শেষে তাদেরকে বাস্তবে বিক্রয় কাজে ব্যবহারের পদক্ষেপ গ্রহণ করতে হয়। এ পর্যায়ে সর্বোত্তম ও সঠিকভাবে কার্য সম্পাদনের জন্য কোম্পানির পক্ষ থেকে প্রণালীর সদস্যদের বিভিন্নভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত করা হয়, যাকে এক কথায় প্রেরণা বলে। বিক্রয় কাজ সম্পর্কে যথেষ্ট জ্ঞান ও কার্যদক্ষতা থাকায় উক্ত কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন ইচ্ছা, আগ্রহ ও আন্তরিকতা, অর্থাৎ প্রেরণা প্রণালী সদস্যদের সুষ্ঠু ও সুন্দরভাবে কাজটি সম্পাদন করতে আগ্রহী করে তোলে। তাই অবশ্যই নির্বাচিত সদস্যদের প্রেরণা দান করতে হবে। এরপরে আছে ইভালুয়েটিং চ্যানেল মেম্বার্স, অর্থাৎ প্রণালী সদস্যদের মূল্যায়ন করতে হবে। অর্থাৎ প্রণালীর সদস্যকে আমরা নির্বাচন করলাম, তাদেরকে ট্রেন আপ করলাম, তাদেরকে বিভিন্ন ধরনের মোটিভেশন করা হলো কাজটি সম্পাদনের ক্ষেত্রে। এরপরে তাদের কার্যক্রমকে প্রতিনিয়ত মূল্যায়ন করতে হবে। তারা যে কাজটি সম্পাদন করছে সেই কাজটি ক্রেতাদেরকে কতটুকু সন্তুষ্ট প্রদান করতে পারছে, অথবা ক্রেতা উপযোগী হচ্ছে কিনা, ক্রেতা ভ্যালু অর্জন হচ্ছে কিনা, বা তাদের কার্য সম্পাদনের ক্ষেত্রে কি কি দুর্বলতা আছে, কোথায় কোথায় সফলতা আছে। যদি সফলতা থাকে তাহলে তাদেরকে আরো বেশি উৎসাহিত প্রদান করতে হবে, তাদেরকে পুরস্কৃত করতে হবে, এবং বিপরীতভাবে যদি তাদের কার্য সম্পাদনের ক্ষেত্রে কোনো দুর্বলতা থাকে, ভুল থাকে, তাহলে তাদের পানিশমেন্ট মূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই প্রণালীর সদস্যদের মূল্যায়ন এখানে একটি চ্যানেল ম্যানেজমেন্ট ডিসিশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে আছে সর্বশেষ যেটি মডিফাইং চ্যানেল অ্যারেঞ্জমেন্ট, এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ বর্তমান যুগ খুব দ্রুত পরিবর্তন হচ্ছে ব্যবসায়িক জগতের ক্ষেত্রে। সেজন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট বিরতিতে অবশ্যই পর্যালোচনামূলক প্রণালী ব্যবস্থায় পরিবর্তন সাধন করতে হয়। বন্টন প্রণালীতে পরিবর্তন জরুরি হয়ে পড়ে কয়েকটি কারণে। সেই কারণগুলো হচ্ছে, ক্রেতার ক্রয়ের ধরনের কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই প্রণালী ব্যবস্থার পরিবর্তন করতে হবে। সেই সাথে বাজার সম্প্রসারণ যদি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রণালী ব্যবস্থা পরিবর্তন আনয়ন করতে হবে। এছাড়া যখন পূর্ব পরিকল্পনা অনুসারে বন্টন প্রণালীর সদস্যরা কার্য সম্পাদনে ব্যর্থ হচ্ছে, আমরা যে পর্যায়ক্রম আলোচনা করলাম, এইটা যদি কার্য সম্পাদনে ব্যর্থ হয় তাহলে অবশ্যই প্রণালী ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। সেই সাথে পণ্যের জীবন চক্রের স্তর পরিবর্তন এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে থাকে প্রণালী ব্যবস্থার পরিবর্তনের ক্ষেত্রে। এখন আমরা আলোচনা করব হোয়াট ইজ মিন বাই রিটেলিং, অর্থাৎ খুচরা ব্যবসায় বলতে কি বোঝায়। খুচরা ব্যবসায় পাইকার বা অন্য কোনো উৎস থেকে পণ্য ক্রয় করে চূড়ান্ত ভোক্তাদের নিকট বিক্রয় সংক্রান্ত সকল
কার্যাবলীকে খুচরা ব্যবসায় বলে। তাহলে খুচরা ব্যবসায়ীরা প্রথমে পাইকার বা অন্য কোনো উৎস থেকে পণ্য ক্রয় করবে, এরপরে চূড়ান্ত ভোক্তাদের নিকট বিক্রয় করবে। অর্থাৎ আমরা যারা ভোক্তা আছি, কনজিউমার আছি, তারা কিন্তু পাইকারের কাছ থেকে পণ্যটি ক্রয় করতে পারি না, আমরা ক্রয় করতে পারি খুচরা ব্যবসায়ীর কাছ থেকে। যেমন ওয়ালমার্ট, কেমার্ট ইত্যাদি বিশ্বের খ্যাতনামা খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠানের অন্যতম। খুচরা ব্যবসা সম্পর্কে ফিলিপ কটলার অ্যান্ড গেরি আর্মস্ট্রং বলেন, রিটেলিং ইজ অল অ্যাক্টিভিটিস involved in selling goods or services directly to final customer for their personal and non-business use। অর্থাৎ ব্যক্তিগত ও অব্যবসায়িক ভোগ বা ব্যবহারের জন্য পণ্য বা সেবা সরাসরি চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানোর সাথে সংশ্লিষ্ট সকল কার্যাবলীকে খুচরা ব্যবসায় বলে। অর্থাৎ খুচরা ব্যবসায় মাধ্যমে পাইকার এবং উৎপাদনকারীর সাথে ভোক্তার সংযোগ স্থাপন করা হয় এবং এই ব্যবসার মাধ্যমে খুচরা মূল্যে পণ্যটি বিক্রয় করা হয়ে থাকে এবং খুচরা ব্যবসায় পণ্য হস্তান্তর প্রক্রিয়ার সর্বশেষ ধাপ, অর্থাৎ মানে চ্যানেল মেম্বারসদের সর্বশেষ ধাপ হচ্ছে খুচরা ব্যবসায়। খুচরা ব্যবসা হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম, অর্থাৎ মুনাফা অর্জনের জন্য এটা করা হয়ে থাকে। অর্থাৎ পরিশেষে বলা যায়, পাইকার বা অন্য কোনো উৎস থেকে তুলনামূলক অধিক পরিমাণ পণ্যদ্রব্য ক্রয় করে চূড়ান্ত ভোক্তার নিকট স্বল্প পরিমাণে বিক্রয়ের সাথে সম্পৃক্ত সকল কার্যাবলীকেই খুচরা ব্যবসায় বলে। এরপরে আমরা আলোচনা করব হোয়াট ইজ মিন বাই হোল সেলিং, অর্থাৎ পাইকারি ব্যবসায় বলতে কি বোঝায়। উৎপাদনকারী আমদানিকারক বা অন্য কোনো উৎস থেকে পণ্য সামগ্রী ক্রয় করে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যাবলীকে পাইকারি ব্যবসায় বলে। অর্থাৎ যারা ভোক্তা তারা পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে পণ্যটি ক্রয় করে না, পণ্যটি ক্রয় করে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে। আর পাইকারি ব্যবসায়ীরা কার কাছ থেকে ক্রয় করে পণ্যটি? পণ্যের যারা সরাসরি উৎপাদন করে এবং যারা আমদানি করে বা এছাড়া আরো কিছু মূল উৎস আছে, সেখান থেকে তারা পণ্যটি অনেক পরিমাণে ক্রয় করে পরবর্তীতে তারা আবার খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে, আর খুচরা ব্যবসায়ীরা আবার ভোক্তাদের কাছে সরাসরি বিক্রয় করে থাকে। অর্থাৎ ফিলিপ কটলার অ্যান্ড গেরি আর্মস্ট্রং বলেন, হোলসেলিং ইনক্লুডস অল অ্যাক্টিভিটিস ইনভলভড ইন সেলিং গুডস অ্যান্ড সার্ভিসেস টু দোজ বাইং ফর রিসেল অর বিজনেস ইউজ। যারা পুনরায় বিক্রয় অথবা ব্যবসায়িক ব্যবহারের জন্য পণ্য বা সেবা ক্রয় করে তাদের নিকট পণ্য সেবা বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট সকল প্রকার কার্যাবলীকে পাইকারি ব্যবসায় বলে। অর্থাৎ পাইকারি ব্যবসায়ের মাধ্যমে ব্যবসা করতে গেলে বা ব্যবসায়ের ক্ষেত্রে প্রচুর মূলধনের প্রয়োজন হয়ে থাকে। এই ব্যবসায়ের মাধ্যমে চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য বিক্রয় করা হয়, পাইকারি ব্যবসায়ের কার্যক্রম অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য বিক্রয় করা এটি পাইকারি ব্যবসায়ের কার্যক্রম অন্তর্ভুক্ত নয়। পাইকারি ব্যবসায় হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম। পাইকারি ব্যবসায় মধ্যস্থ কারবারের সম্পৃক্ত হয়ে উৎপাদনকারী ও খুচরা ব্যবসার মধ্যে যোগসূত্র স্থাপন করে। অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদনকারী বিভিন্ন উৎস থেকে অধিক পরিমাণ পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ী বা শিল্প ব্যবহারকারী বা পুনরায় বিক্রেতার নিকট বিক্রয়ের সাথে জড়িত সকল কার্যাবলীকে পাইকারি ব্যবসায় বলে। সকলকে আজকে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করলাম। সেই বিষয়গুলো তোমরা সবাই বাসায় তোমাদের সামনে যে টেক্সট বুকস থাকবে, আমি এখানে দুইটা বুকস রেফারেন্স বুক রিকমেন্ডেড করছি, এই বই দুটো সামনে রাখবে অথবা এছাড়া অন্য বইয়ের সহযোগিতা নিতে পারে।
সেই বইগুলো সহযোগিতা নিয়ে বাসায় ভালোভাবে আমার লেকচারটি পড়বে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। সকলের স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।